ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করব, জনগণ কিন্তু সাথে আছে। আপনার সরকার আমরা ফেলে দেব। মুখে ডায়লগ মারছি না, কিন্তু ফাঁকাবাজি, ফাঁকা বলুন, আমি মারি না। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? দুর্নীতি তো মানে কমিশন। খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। কেমন ফিল হচ্ছে আপনার? কমেন্ট করা শুরু করছেন। আমারও ঠিক এরকমই কমেন্ট আসছে। এই দেশে কেন ভালো মানুষ বেশি দিন ক্ষমতায় টিকে না বুঝছেন? এই হাইপার মানুষগুলোর জন্য। আমি এই ভাইটার নাম জানি না, তবে ওনার অনেক সময় ভিডিও দেখি, প্রতিবাদী, ভালো লাগছে। অন্যান্য সময় যাই বলছেন, আবার অনেকে ওনারা পছন্দও করতেন এতদিন, কারণ অলওয়েজ শেখ হাসিনাকে গালাগালি করতো। এতদিন যারা শেখ হাসিনাকে নিয়ে গালাগালি করতো, আওয়ামী লীগ নিয়ে গালাগালি করতো, সবাইরে আপনাদের ভাল লাগতো। কিন্তু এখন যখন আবার বিএনপি নিয়ে কথা বলে, তখন ভাল লাগে না। ডক্টর ইউনূস নিয়ে কথা বলে ভাল লাগে না। কেন লাগে না জানেন? কারণ হচ্ছে এদের সব কথা কিন্তু যৌক্তিক না। ডক্টর ইউনূস সাহেবের সরকারকে এইভাবে অপমানমূলক যে কথাগুলো তিনি বলছেন, কারণ যেটাই হোক, ডক্টর ইউনূস কোন ওই যে আমাদের পলিটিশিয়ানদের মতন লাশের রাজনীতি কইরা, ধান্দার রাজনীতি কইরা, পয়সা কামাইয়া ডক্টর ইউনূস হয় নাই। একজন নোবেল লয়েট। এই জাতি তো সম্মান দিতেই জানে না। কারণ এই ভাইটা তিনি যথেষ্ট ফেমাস একজন মানুষ, আমরা নাম জানি না, মাঝে মাঝে ভিডিও দেখি যখন সামনে আসে। তো সেইখানে তার যে প্রতিবাদী বক্তব্য, প্রতিবাদী অ্যাক্টিভিটিস ফাইন, কিন্তু ডক্টর ইউনূস সাহেবের সাথে অন্তত কথা বলার সময় তারেক জিও তো এমনি কথা কয় না, এখনো জামাতও কথা কয় না। তুমি কে বাবা? ওই একটা আছে বিপিনুরের টিমের কি যে বিকাশ, তারেক, রাশেদ, তাও এইভাবে বলে নাই। তারেক হালকা বলছে, এটার আগাগোড়া বিকাশ। কিন্তু এই যে লোক, তিনার ভাষাটা আসলে কি মানে হবে? বড্ড তাড়াহুড়া এই জাতির, একদম টাইনা নামামো, ছিড়ালামো, ফাইরালামো, এক একজন এক এক দিক। আরে বেটা বসছে, ওনার একটু কাজ করতে দাও। শুরু করছে শুধু সংস্কার। একটা মাস গেছে, কত ঝামেলা যাচ্ছে একটা মানুষের উপর দিয়া। এখন সরকারের সবচেয়ে মূল হেডেক হচ্ছে কোনটা? সবকিছুকে ব্যালেন্স রাখা। বাজারের দাম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আলু পেঁয়াজের উপর শুল্ক সরাই দিচ্ছে। এগুলো কিন্তু জনজীবনে ব্যাঘাত ঘটায়। গ্যাস, বিদ্যুৎ, বিভিন্ন দেশ টাকা পাওনা, এগুলাকে ওনারা ব্যালেন্স করতেছে, হাওলাত বরাত করা লাগতেছে। ইন্টারন্যাশনালি যারা ফান্ডিং করতো তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হইতেছে। আর চারদিকেই কূটনৈতিক, দেশীয় ষড়যন্ত্র, সবকিছুকে কিন্তু তারা ব্যালেন্স করতেছে। ডক্টর ইউনূস সরকার যা করতেছে, অনেকে ভাবতেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা যে ভাই এগুলো তো আওয়ামী লীগ না। ভাই এখন আপনি লুটপাট অন্যায় করছেন দেখে মনে হচ্ছে এই জিনিসগুলো আপনার বিপরীতে, কিন্তু এগুলা আপনারই সুরক্ষা দিবে। কারণ কি, আইন যখন সুশাসন হিসাবে কাজ করবে, আইন যখন প্রপারলি ওয়ার্ক করবে, যে আপনার নামে একটা মিথ্যা মামলা হয়েছে, কতগুলো আওয়ামী লীগের মানুষের নামে মিথ্যা মামলা তো হয়েছে, তাই না? হচ্ছে। এই মামলাগুলো ধোপে টিকবে না। সংস্কার না করলে কি টিকবে? আপনারা ওনারে সময় দেন। এই ধরনের ভাষা প্রয়োগ একটা মানুষের কাছে মনে হয় যে কি, আর এই জাতির লেখা কি করবো, দেয়াত্রী জামুগা। ডক্টর ইউনূস সাহেব বলবেন যে মন খুলে সমালোচনা করুন, কিন্তু ভাষাটা কি এরকম হওয়া উচিত যে ভাষাটা আমরা ব্যবহার করতেছি? আপনার বাপের সমান বয়স, ভাইরাল হইতে চান ভালো, কিন্তু এই ধরনের বক্তব্য দিয়া আপনার বক্তব্য দেওয়াটা আমি সমীচীন মনে করি না। ইউ শুড রেসপেক্ট ডক্টর ইউনূস, কারণ তিনি রেসপেক্টটা ডিজার্ভ করেন। শেখ হাসিনার সময় পায় নাই, তা আপনারা করবেন না? তাহলে পার্থক্য রইল কি? আপনারা তো একটা অন্যরকম বাংলাদেশ চাইছেন, তা আপনাদের জ্বালায় কেউ আইসা বইসা টিকতে পারে? এরকম কিছু ক্যারেক্টারদেরকেও একটু ব্যালেন্স করা দরকার। ভালো থাকুন। বাংলাদেশ সেনাবাহিনী গর্বের নাম। জাতির যে কোনো ক্রান্তি লগ্নে আমাদের সেনাবাহিনীর গর্বিত সদস্যরা দেশের প্রতি ভালোবাসা, নিষ্ঠা, একতা পরিচয় দিয়েছেন। তবে একটা সমস্যা হয়ে গিয়েছিল যে একটা বাঘের শাবককে যদি আপনি ছাগলের বাচ্চাদের সাথে রাখা শুরু করেন, অথবা বাঘের শাবকদের পরিচালনা যদি ছাগল দ্বারা হয়, তখন বাঘের শাবকটাও বোঝা যায় সে জাতে একটা বাঘ। আমাদের সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি, অবৈধ পয়সা কামানো, ইভেন নানান ধরনের সমস্যা তৈরি হয়েছিল। আর এজ এ রেজাল্ট বাংলাদেশ সেনাবাহিনী তাদের যে শৌর্য, বীর্য, সাহসিকতার জায়গা বা নানান অন্যায়ের বিরুদ্ধে যে শক্ত অবস্থান আমরা দেখেছি, সেইখানে কিছুটা ঘাটতি হয়েছিল। আর সেই ঘাটতিগুলো যারা করেছে, এবার তাদেরকে একে একে সিস্টেমের মধ্যে আনা হচ্ছে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা যে আয়নাঘরের অস্তিত্ব পেয়েছি, সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখানে ঊর্ধ্বতন সেনাবাহিনীর কর্মকর্তারাই জড়িত ছিল।
আর এগুলোর মেইন যে হর্তাকর্তা ছিল তাও কিন্তু সেনাবাহিনীর অফিসাররা। অনেককে নানানভাবে জোরপূর্বক, আবার অনেকে নিজেদেরকে এই পয়সার জন্য বিলিয়ে দিয়েছিলেন। তবে তাদের জন্য খুবই দুঃসংবাদ চলছে। একের পর এক যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদেরকে কিন্তু আস্তে আস্তে টেকনিক্যালি গ্রেপ্তার করা হচ্ছে, বরখাস্ত করা হচ্ছে, ওএসডি করা হচ্ছে, নানান ধরনের অ্যাকশনে তাদের বিরুদ্ধে যাচ্ছে। স্লো একটু বা টেকনিক্যালি যাচ্ছে, কারণ একটা ডিপার্টমেন্ট হঠাৎ করে খালি করে ফেললে তো ডিপার্টমেন্টও চলতে হবে, তাই না? তো যাই হোক, গতকালকের হুলস্থুল কাণ্ডের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণীয় ইস্যুটা হচ্ছে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সেনাবাহিনীর দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকে। আর আমাদের আইএসপিআর এর বিজ্ঞপ্তি থেকে বলা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হক এই বাটে পড়ছে। আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টিকে সামনে আনা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে তাদের আর্মি অ্যাক্ট সেকশন 18, আর্মি অ্যাক্ট রুলস 12-1, আর্মি রেগুলেশন রুলস 78-এর সি, 253-এর সি, 261 সংশোধিত আর্মি রেগুলেশনস, এখানে অনেকগুলো ধারা উল্লেখ করে বলা হয়েছে যে আপনার প্রশাসনিক ব্যবস্থার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে অকালীন মানে বাধ্যতামূলক অবসরে তাদেরকে পাঠানো হলো। এই আদেশ জারির পর থেকে, জারির তারিখ থেকে 15 দিনের মধ্যে উক্ত কর্মকর্তাদের অবসর কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে আপনার আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকেও বরখাস্ত করার পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তো এর আগে আবার আমরা দেখেছি আনসারের যিনি উপমহাপরিচালক ছিলেন জিয়াউল আলম, তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তো এখানে যারাই আছেন, বিভিন্ন যেই আমাদের সশস্ত্র বাহিনীগুলোর দায়িত্বে আছেন বা র্যাবেও আছেন ঊর্ধ্বতন পর্যায়ে, এখানে কিন্তু সবাই আর্মি অফিসার, এক একজন সেই লেভেলের। তো আবার কিছু কিছু আর্মি অফিসার আছেন যারা জুনিয়র লেভেলে, তাদের মধ্যে কিন্তু এই দুর্নীতির রোগটা ঢুকে নাই। আপনাদের খেয়াল থাকার কথা, 5ই আগস্টের আগে সেনাপ্রধান আমাদের আর্মি যত অফিসাররা আছেন তাদের সাথে জুনিয়রদের সাথে একটা বৈঠকে বসছিলেন। সেই বৈঠকে সবাই শক্তভাবে বলছে যে সেনাবাহিনী জনগণের বুকে গুলি চালাবে না, মানে ঊর্ধ্বতন যারা কমান্ডিং পজিশনে ছিলেন। আর সেখান থেকে সেনাবাহিনীর যে অবস্থানটা আমরা দেখেছি, যিনি সেনাপ্রধান ছিলেন তার অবস্থানের পরিবর্তন হয়েছে। আর এজ এ রেজাল্ট আজকের দিন আসছে। সেনাবাহিনীর শৌর্যবীর্য অহংকারের নাম। বাংলাদেশে আমরা বলি বরাবরই যে সেনাবাহিনী একটা চেইন অফ কমান্ডে চলতে হয়। আমরা যেমন মনে করি আরে কেন জুনিয়র অফিসাররা বিদ্রোহ করে না, এটা করে না, এটা হয় না ভাই। সারা পৃথিবীর কোনো দেশে সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে যদি আপনি বিদ্রোহ করেন, আপনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখানে নিয়ম ভাঙার সুযোগ নেই। তো সামহাও বা সামটাইমস সিস্টেমে বা একটা বিশেষ প্রয়োজনে এটা হয়। তা আমরা চাই না আমাদের সেনাবাহিনী কখনো রাজনীতিতে যাক, এটাও চাই না যে সেনাবাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই চাকরি জীবন শেষে গিয়ে নির্বাচন করুক। এই নির্বাচনের রোগটা যখন থাকে রাজনীতির, ক্ষমতায় থাকাকালীন কোনো না কোনো দলের তাবেদারি করে মিনিমাম লেভেলে। এটা এখন একটা পজিশন হয়ে গেছে যে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের তাবেদারি, বিএনপি থাকলে বিএনপির তাবেদারি। আপনি দেখেন আমাদের এই দলগুলোতে অনেক আর্মি অফিসাররা আছেন, তারা হয়তো এমন ছিলেন না, বাট এখন এটা ট্রেন্ড হয়ে গেছে। তখন হয় কি যে আমি যখন দায়িত্বে ছিলাম আওয়ামী লীগের জন্য এটা করছি, তা আমি কেন এখন আমি নমিনেশন পাবো না, এগুলো দাবি করে তারা। কিছু কিছু সেক্টরকে একদম রাজনীতিমুক্ত রাখতে হবে, এগুলো রুলস করে আনতে হবে যে সেনা, পুলিশ বা আরও যারা বিভিন্ন বাহিনীগুলো আছে তাদের কোনো সিনিয়ররা অবসরে যাওয়ার পর তারা রাজনীতি